প্রিয় দর্শক, আজকে আলোচনার নাম্বার ওয়ানে যেটি প্রায়োরিটি লিস্টে আছে সেটি হচ্ছে আজ জুলাই গণঅভ্যুত্থানের আরও একটি রায় হয়েছে। বিচার কাজ কি সঠিকভাবে এগোচ্ছে এবং সঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে যেমন আমরা কথা বলবো, ঠিক তারই মধ্যে আরও একটি নিউজ, সেটি হচ্ছে ভারতীয় গণমাধ্যমকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এই বছরই তিনি দেশে ফিরছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনাটা তাহলে শুরু করি। কথা কম বাড়িয়ে আমরা চাই আলোচকরাই কথাটা বেশি বলুক। আমি সোমা ইসলাম আছি ইউসিবি টু দ্য পয়েন্টে, আপনাদেরকে দেখবার আমন্ত্রণ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি সম্মানিত অতিথিদের সঙ্গে। সঙ্গে আছেন অ্যাডভোকেট মহসিন রশিদ, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সাথে আছেন জয়নাল আবদিন শিশির, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এনসিপি। দুজনকে স্বাগত। আলোচনাটাই 5টা থেকে একটু শুরু করতে চাই শিশির। সেটি হচ্ছে আজকে জুলাই গণঅভ্যুত্থানের একটি রায় ঘোষণা হয়েছে। শুরুতে আমরা বলছিলাম যেটি রায় কি সঠিকভাবে এগোচ্ছে, হচ্ছে কিনা, আর সঠিক পথে এগোচ্ছে কিনা, জাস্ট প্রশ্ন এটি প্রথম। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি তো আইসিটির বিরুদ্ধে মামলা করেছি। আমি মনে করি যে আইসিটি যে কারণে করা হয়েছিল ওই কারণ বিদ্যমান না। এখন 2009-তে যখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, প্রথমবারের মতন জজ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল 2009-তে। এই ট্রাইব্যুনালটি করা হয়েছিল পিওডব্লিউসদেরকে ট্রাই করার জন্য, পাকিস্তানি অকুপেশন ফোর্সেস যারা এখানে ছিলেন। সো আমি অলরেডি মামলা করে দিয়েছি কোর্টে, শুনানিও হয়েছে, আজকেও ছিল। আজকে আমি সময় নিয়েছি কারণ হচ্ছে যে ডিবেট হয়েছিল পার্লামেন্টে এটা নিয়ে, সেটা আমি সাপ্লিমেন্টারি এফিডেভিট করে আরও কিছু কথা আছে এগুলি দেব। নেক্সট উইক আবার এটি আসবে। বিকজ আমি এই ট্রাইব্যুনালটাকে মনে করি জুডিশিয়াল মার্ডারের একটা ইনস্ট্রুমেন্ট। যে 2009-তে জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, সেখানে যখন অ্যাপেলেট ডিভিশনে গিয়েছে একজন জজ অ্যাকুইটালস দিয়েছেন এবং ডিসেন্টিং জাজমেন্টস দিয়েছেন। সিনহা এইটাকে খুব নিয়ে গেছে যে সবাইকে ঝুলাতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঝুলানো হয়েছে। যখন এই ট্রাইব্যুনালে 24-এ অ্যামেন্ডমেন্ট করা হয়, তখন 30টি মামলা আগের 2009-এর যখন এইসব করা হয়েছিল তখন পেন্ডিং ছিল। আজকে সবাই বেলে আছে, আজকে সবাই বেলে আছে, ওদের মধ্যে একজনও অ্যারেস্টেড না। যে মামলার মধ্যে লয়ার ছিল ফর দি ডিফেন্স, তাজুলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর হিসাবে। ওর সময় কিন্তু এইগুলি বিল টেল পেয়েছে। সো লেট আস সি যে এটা কত দূর যায়, কত গড়ায়। লেট সি, দেখবো না, এইটা মামলা পেন্ডিং। সো মামলা নিয়ে আমি বেশি কথা এই মুহূর্তে বলবো না, বাট এতটুকুন বলবো দিস ইজ এ ট্রাইব্যুনাল যেটাকে ইউজ করা হয়েছে অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট ফর জুডিশিয়াল মার্ডার্স। একদম স্পষ্ট কথা আমার। সো আমার মামলা পেন্ডিং আছে, এইটার উপরে আমি আর কথা বলবো না। কাজে যেহেতু আমার স্ট্যান্ড হলো এইটা, আমি আর রায় নিয়ে কি কথা বলবো। আপনার তো রায় নিয়ে কিছু বলবারই নয়, কেন আপনি আপনার জায়গা জানিয়ে দিয়েছেন। শিশির, আপনার কাছে কি প্রশ্ন রাখতে হবে নাকি আপনি শুনেছেন আমার প্রশ্নটা? ধন্যবাদ আমার সহ আলোচককে, আপনাকে এবং চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা শেখ হাসিনার যে গণহত্যা, তার বাহিনীর যে সরাসরি মানুষ হত্যা এবং তার যে বিগত 17 বছর যে গুম খুন করেছে, মানুষ হত্যা করেছে, এটা দিবালোকের মতো স্পষ্ট যে সে অপরাধ করেছে। পৃথিবীর যে কোনো আইনে, যে কোনো প্রচলিত আইনে একই শাস্তি হবে, শুধু এটা বাংলাদেশ না। যেখানে সরাসরি যুদ্ধের নির্দেশ দিয়েছে, দলীয় নেতাকর্মীদেরকে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে, সকল বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছে, লিথেল উইপেন ব্যবহার করেছে, জাতিসংঘ কর্তৃক প্রমাণিত হয়েছে, এটা সুপ্রিম অথরিটি থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আসলে যে ট্রাইব্যুনালে আপনি বিচার করেন, নিশ্চিত তাদের মৃত্যুদণ্ড হবে। এই ট্রাইব্যুনালেই তো যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল তো। এখন শেখ হাসিনা যেটা করেছে, যুদ্ধাপরাধীর বিচার বা এগুলোতে তার অনেক যেগুলো আমরা দেখলাম যে দুর্বল ফ্যাক্ট ফাইন্ডিংস, যে কেউ দেখেছে অমুক সময় সে
ধর্ষণ করেছে, লুটপাট করেছে, কিন্তু সে সরাসরি দেখে নাই। এ ধরনের অনেক রায়ের সে ফাঁসি দিয়েছে, এগুলো আমরা জানি। কিন্তু ট্রাইব্যুনালকে আপনি তো যদি তথ্য দেখেন বিগত প্রমাণটা 17 বছর উপস্থাপন করতে হয় না যে না তখনকার পেপার কাটিং, তথ্য প্রমাণ, কারণ জীবিত না থাকলে সেই সময়কার এভিডেন্সগুলো তো ট্রাইব্যুনালে সেটাই দেওয়া হয়। না, এখনকার মতো তো আর প্রযুক্তি তখন ছিল না। এখন আমি যদি ওই সময় যদি সাক্ষ্য প্রমাণে ঘাটতি থাকে, যারা ওই সময় ভিকটিম হয়েছে তারা তো অবশ্যই প্রতিবাদ করবে। এখনো যদি কেউ মনে করে যে না, যে কেউ এখানে নিরপরাধ, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সে আদালতে ডিফেন্ড করুক না, সমস্যা নেই। জি, কিন্তু আমরা তো মনে করি যারা সরাসরি দোষী একদম দিবালোকের মতো স্পষ্ট, তাদের একই রায়। তার মানে আদালত সঠিকভাবে সঠিক পথে এগোচ্ছে আপনার, এটাই হচ্ছে last আমি মনে বক্তব্য। করছি অন্ততপক্ষে এই রায়গুলো যেগুলো হচ্ছে, যেমন আপনি দেখেন যে এই আজকে যে রায়টি হয়েছে, ডিএমপি কমিশনার হাবিব তিনজনের ফাঁসি হয়েছে, তিনজনের ফাঁসি আজকে, জি। দিয়েছে। এই যে রামপুরায় আমাদের যে আমির হোসেন নামে, আমির হোসেন, মায়া ইসলাম, তারপর হচ্ছে আপনার আরেকজন ছিল, তিনজনকে খুন করা সরাসরি স্পষ্ট বলেছে, তিনজনকে খুন করার দায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ইভেন যে সমস্ত পুলিশ অফিসাররা ঝুলে থাকা আমির হোসেনকে সরাসরি ওই কর্নিশে গিয়ে কার্নিশে গুলি করেছে, তাদের নাম, পরিচয়, ডাটা এবং ঘটনার সময়, স্থান সবকিছু কিন্তু উল্লেখ করে কিন্তু তাদেরকে এইভাবে মানে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমাদের সঙ্গে সুতরাং তো- আপনি কিন্তু কোনোভাবে বলতে পারবেন না ঢালাও ভাবে কাউকে এখানে মানে দোষী করা তথ্য হয়েছে। প্রমাণের ভিত্তিতে আপনি বলাচ্ছেন যে আই উইটনেস থেকে শুরু করে তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালে, এটাই হচ্ছে কথা। কিন্তু আপনার সহ আলোচক যিনি আছেন, মুসলিম লীগের যিনি সভাপতি এখানে আছেন, মহসিন সাহেব ছিলেন। মুসলিমের সভাপতি ছিলেন, তিনি অ্যাডভোকেট, আমরা আসলে আপনাকে অ্যাডভোকেট হিসেবে সবচেয়ে ভালো জানি। তিনি যে প্রশ্নটি তুললেন সেটা নিয়ে আপনার কোনো ধরনের কাউন্টার আছে? না, আমি শুনেন, ওনার ভিউ ওনার একরকম থাকতে পারে, আচ্ছা, এবং উনি হইতে পারে উনি ধরেন আপনার বর্তমান শেখ হাসিনার ফাঁসি হলো বাংলাদেশে অনেক মানুষ মনে করবে না তার প্রতি অন্যায় করা হয়েছে। এটা এই ধরনের কিছু মানুষ এখনো মানে সাইকোলজিক্যাল প্রবলেম কিছু মানুষের আছে, এবং এটা আছে বিধায় তো কিছু লোকজন এখনো আওয়ামী লীগ করে, না হলে তারা কি আওয়ামী লীগ করতো নাকি? মানে এই ধরনের কিছু মানুষ থাকবে, ভিন্নমতের থাকবে, এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মনা মানে আওয়ামী লীগ যারা দলীয় রাজনীতি করে না, কালচারাল লীগ, তারপরে হচ্ছে আরো যারা আছে, তারা তো আওয়ামী লীগ একটা ধর্ম মনে করে। আর আওয়ামী লীগ যদি আপনার আপনি তো মানে একটা দল করেন, হিটলারের মতো যদি গণহত্যা চালায়ও, তাদের কাছে মনে করবে হিটলার ইজ কিন্তু আপনি তো একটা দল করেন। হ্যাঁ, আপনার তো এখন একটা এখন রাজনৈতিক আপনি আদর্শ যদি আছে। মনে করেন যে হিটলার বেস্ট, তো করতে পারেন, কারো কিন্তু কাছে হিটলার তো best। কিন্তু মানবতা তো আপনাকে কারো হ্যাঁ। কাছে তো হিটলারের এখন শাসনই আওয়ামী লীগ শেখ হাসিনা প্রমাণ করেছে তারা গণহত্যাকারী, তাদের কৃতকর্মের মধ্যে প্রমাণ হয়েছে। এখানে আমি তো অন্য কারো কাছে আর জাজমেন্টের জন্য যাব না, জাস্টিফিকেশনের জন্য যাব না। আপনার অবস্থান, আপনার আমি দৃষ্টিভঙ্গি মনে করব থেকে আপনি কথা আমি বলবেন, মনে করব হ্যাঁ। আমি যা দেখেছি, আমি যে ভুক্তভোগী, আমার জনগোষ্ঠীর যে ভুক্তভোগী, এটাই যথেষ্ট প্রমাণ। এটাই হচ্ছে মত প্রকাশ, এটাই হচ্ছে মত প্রকাশ যে আপনাকে কেউ বাধা দিচ্ছে না এবং আপনারা কাউকে বাধা দেবেন না। আমি কি আপনার কাছে প্রশ্ন, ওই একই প্রশ্ন যেতে পারবো যে উনি যেটা বললেন, নাকি আমি অন্য প্রশ্ন চলে যাব? না না, আমার স্ট্যান্ড তো খুব ক্লিয়ার। Yes. আমার শেখ হাসিনার সাথে সম্পর্ক নাই। আমি বলছি আইসিটি ইজ রং, আইসিটি থাকতে পারে না। এখন যদি হিস্ট্রিতে যেতে হয়, তাহলে এই যে রায় হচ্ছে, এই রায়গুলোর ভবিষ্যৎ কি আপনি যেটা বলছেন? আপনি ভবিষ্যৎ লয়ার, ভবিষ্যৎ তো ভবিষ্যৎ বলে দেবে যে হ্যাঁ। কি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আইসিটি যদি থাকে, তাহলে ভবিষ্যতে অন্য কোনো সরকার বা চেঞ্জ হলে, পলিটিক্স চেঞ্জ হতে পারে সরকার, Of course, তখন আবার অ্যামেন্ডমেন্ট করে এই আদালত দ্বারা জুডিশিয়াল মার্ডার্স হবে না কেন? হোয়াট আই ওয়ান্ট টু সে, শেখ হাসিনাকে ট্রাই করেন, আপনি যাকে ইচ্ছা ট্রাই করেন, আপনি তো এই যে জুলাই অগস্টের যে কাণ্ড, এইটা নিয়ে তো আপনি একটা আইন করে ট্রাইব্যুনাল সৃষ্টি করতে পারেন না? আইন দ্বারা একটা ট্রাইব্যুনাল সৃষ্টি করতে পারেন না? কিন্তু হলো না পারেন। কেন? হলো না বিকজ রিভেঞ্জের একটা, তাজুল এর বক্তব্যগুলি আপনি শুনেছেন, আজকাল কি আমিনুলের বক্তব্য আপনারা শুনছেন ওইভাবে? বর্তমান যে চিফ যিনি প্রসিকিউটর চিফ, জি এখন যিনি আছেন, জি জি জি, ওনার কি এরকম এগ্রেসিভ রিভেঞ্জফুল বক্তব্য শুনছেন না। ইউ সি, সো সে কাজটি করেছে একটি ভেঞ্জেন্স। আইন দ্বারা যা হবে, বিকজ এখন আইনেও সমস্যা আছে। যে দুইজন জজ ট্রাইব্যুনাল নাম্বার 1-এ আছেন, ওদেরকে বলা হচ্ছে জাস্টিস অমুক, জাস্টিস অমুক, বাট তারা ওথ নিয়েছে
কোনোদিন তারা অফিস জজের অ্যাসিউম করে নাই, নেভার। ইউ সি, ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, ওথ নিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশনে যে গিয়ে বসতে হবে, একদিন হোক, একটা লিস্ট থাকবে, একদিন হোক, অ্যাসিউম করতে হয় আমি রাষ্ট্রপতি হলাম, সবই হলো, কিন্তু আমি অফিস অ্যাসিউম করলাম না, তারপরেও কি উইল ইউ কল মি রাষ্ট্রপতি? ওথ নিলাম, বাট আই ডিক্লাইন টু বি ইন দি অফিস। আপনি তারপরে আমাকে রাষ্ট্রপতি বলবেন? বলবেন না। মিস্টার মোহসেন, আমি একটু আপনার প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন মানে উত্তর থেকে আমি একটু প্রশ্ন করতে চাই, নিশ্চয়ই শিশুরও আছে শুনছে এখানে। আপনি বলছিলেন যে এটা একটা রিভেঞ্জ পলিটিক্স। রিভেঞ্জফুল ছিল তাজুল, এটা আমি স্পষ্ট বলেছি, এটা আজকে বলছি না, আমি না, বলে সেটা আপনি আসছি। বলেছেন, কিন্তু ওনার যেটা বলা হচ্ছে যে একটা জুলাই আন্দোলন হয়েছিল, মানুষ মারা গিয়েছিল, হত্যা হয়েছিল, তো সেই জায়গাটাতে যখন আইন আদালত চলছে, বিচার কোন কাজটা আইন আদালত চলছে, চলছে? আমি যেটা বলছি ট্রাইব্যুনালে আজও তো না, একটা রায় হলো। আইসিটি আমি অপোজ করছি। জি। আপনি একটি ট্রাইব্যুনাল গঠন করতেই পারেন, কিন্তু মিস্টার মোহসিন, করেন। যেখানে আপনি একজন লয়ার হিসাবে যখন বলবেন যেটা একটা রিভেঞ্জফুল ছিল, একটা প্রতিশোধের জায়গা, তো সেখানে যারা আসামি তারা এখানে জাস্টিস পাবে কি আমি করে? স্পষ্ট বলছি, আগে যখন 2009-এ Yes. এমেন্ড করে যখন এখানে ট্রাইব্যুনালে যখন ট্রায়াল করা হয়েছে জামাতের নেতাদের, সালাউদ্দিন কাদের এবং অন্য, তখনও রিভেঞ্জফুল ছিল, তখন ওই স্পিরিট, রিভেঞ্জের স্পিরিট নিয়ে করা হয়েছে। হ্যাভ ইউ ফরগটেন ডক্টর ইমরান সরকার? ইমরান এইচ সরকার। ইমরানের সরকারকে ভুলে গেছেন? কেউ ভুলবে? আরও যারা বামপন্থী, যারা এইটা নিয়ে কত ইয়ে ছিল যে এদেরকে ঝুলাতেই হবে, আপনি ভুলে গেছেন? যেদিন রায় হতো সেদিন কিভাবে এইখানে ইয়ে বেন্দে ওইখানে সবাই যেত। বাংলাদেশের পতাকাটা আসলে সবাই বাঁধে তো মাথায়, হ্যাঁ, সবাই বেঁধেই তো উল্লাস করে। না উল্লাস করেন না, রায়তে উল্লাস করছেন, হ্যাঁ। যেখানে জুডিশিয়াল মার্ডার হচ্ছে। আচ্ছা, আই এম অন দ্যাট পয়েন্ট, যে এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটা এই কাজের জন্য ছিল না। আপনি 2009-এর আগে এখানে কোনো জজই ছিল না, কোনো ট্রাইব্যুনালে অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয়নি কোনো দিন, বিকজ দ্য পিওডব্লিউস হ্যাড গন। আরও কথা আছে এখানে, আরেকটি আইন ছিল, কোলাবোরেটরস ট্রাইব্যুনাল অ্যাক্ট ছিল, যেটা করাই হয়েছিল বাঙালিরা যারা পাকিস্তানিদের সহায়তা করেছেন, যুদ্ধ করেছেন বাংলাদেশের বিরুদ্ধে, ওদের জন্য করা হয়েছিল। ওইটা 1978-এ বিলুপ্ত করে দেওয়া হলো, বিকজ তখন হয়তো গভর্নমেন্টের একটা ইয়ে ছিল ইউনাইট করার জন্য, জনগণকে একসাথে করার জন্য। এই কোলাবোরেটরস অ্যাক্ট আপনি যখন শেষ করে দিলেন, তা আপনি কেন জামাত নেতাদের এখানে ট্রায়াল করলেন 2009-তে? এইখানে তো কোনোদিন কোনো জাজের অ্যাপয়েন্টমেন্ট হয় নাই, কোনো দিন হয় নাই। ইট ওয়াজ লাইং আইডল। আপনি যখন সিমলা এগ্রিমেন্ট আর দিল্লি এগ্রিমেন্ট করার পরে পিওডব্লিউসদেরকে আপনি বললেন যে মাফ করে দিলাম, ওরা চলে গেল, এর কাজ কি? আমি বুঝতে এর কাজ পেরেছি, হচ্ছে এই জুডিশিয়াল মার্ডার্স। আমি বুঝতে পেরেছি। আই এম নট টকিং অফ শেখ হাসিনা এট অল। আমি বলছি যে এই ট্রাইব্যুনালের ব্যাপারটা বলছি, আমি কোনো ব্যক্তির কথা বলছি না। জি, আমি বুঝতে পেরেছি, আমরা সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে না, চাইলেন। আরেকটা কথা বলি। জি জি, বলুন না। জুডিশিয়াল মার্ডার তো শেখ হাসিনার এখনো হয় নাই, বাকি তো ওদেরকে তো মেরে ফেলেছেন আপনি। সো দিস ইজ আ ট্রাইব্যুনাল উইচ মার্ডার্স পিপল। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু শেখ হাসিনা, আমি জানি না। ওকে, প্রসঙ্গ একটু আড়াই, তাহলে আপনি আপনার জায়গা ক্লিয়ার করেছেন, আমাদের সমালোচকও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আসবো আপনার কাছে যদি আপনার কিছু বলবার থাকে, বাট আমাদের সেকেন্ড যেটা পয়েন্ট ছিল, আজকে ভারতীয় একটি গণমাধ্যমে ইন্টারভিউ প্রকাশ পেয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এই বছরই দেশে ফিরবেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে যে উনি প্রায় বলেছেন আমি পাশেই আছি, আমি ফিরে আসবো, শিগগিরই আসবো, কিন্তু এবার স্পেসিফিক বললেন যে আমি এবছরই ফিরবো, এবং কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে না, অর্থাৎ বিএনপির সাথে সমঝোতা করে নয়, জনগণের ভিত্তিতেই আমি ফিরে আসব, কারোর সাথে সমঝোতা করে নাই, কারণ আওয়ামী লীগ জনগণের দল। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে ফিরতে হলে তো সামনে আইন আদালতের ব্যাপারটা আছে, এই ফেরাটা আইন আদালতটা কী করে মোকাবেলা হবে? আর শেখ হাসিনা যিনি বললেন যে আমি ফিরে আসব, ভূ রাজনীতির
প্রভাব আছে কিনা এই ফিরে আসাতে, কারণ একটা জিও পলিটিক্স খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অফকোর্স জিওপলিটিক্স এখন অনেক শিফট করে গেছে। এখন আমেরিকা ইজ নট দি নাম্বার ওয়ান পাওয়ার। এখন দে আর 3 সুপার পাওয়ার্স ইন দিস ওয়ার্ল্ড। 3টা আছে, আমেরিকা, চায়না, রাশিয়া। সো এখন এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে আমাদের রিজনে মিড লেভেলের পাওয়ার হলো ইন্ডিয়া, মিড লেভেলের পাওয়ার হলো পাকিস্তান। দিস আর 2 মিড লেভেল পাওয়ার্স অ্যান্ড বোথ আর নিউক্লিয়ার পাওয়ার্স। ঠিক আছে? তো এখন শেখ হাসিনা যে কথাটি বলেছেন এটার ক্ল্যারিফিকেশন উনি দিতে পারবেন। কারণটা বলি, কোর্ট কাচারি, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এইগুলি কি হবে আই ডোন্ট নো। তবে হয়তো ওনার সাথে কোনো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়েছে হয়তো কারোর সাথে। এইটা ভায়োলেন্ট ফেরাও হতে পারে, হ্যাঁ, ভায়োলেন্ট ফেরাও হতে পারে, নন ভায়োলেন্ট ফেরাও হতে পারে। ফেরা হতে পারে উইথ বডিগার্ডস, ফেরা হতে পারে উইদাউট বডিগার্ডস। আই ডু নট নো যে এখানে আমাদের আর্ম ফোর্সেসের তখন অ্যাটিটিউডটি কী হবে। তার মানে আপনি বলছেন উনি যে বক্তব্যটা দিয়েছেন অর্থাৎ ইন্টারভিউটা, সেটাকে আপনি বলছেন যে উনি ফিরবেন? অফকোর্স ফিরবেন। উনাকে আপনি গুলি মেরে দিলে উনি ফিরবেন। শি উড লাইক টু ডাই ইন বাংলাদেশ ওয়াই? বিকজ দিস ইজ আ ল্যান্ড, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ ন্যাশনাল ওনার তো ফেরার একটা রাইট আছেই। কনভিক্টেড হোক, সেন্টেন্সড হোক, আপনি সেন্টেন্স এক্সিকিউট করেন, বাট ফিরতে দেবেন না, এটা তো আপনার পক্ষে পসিবল হবে না। সেই ফেরাটার পথটা কি ইন্টারন্যাশনাল পলিটিক্স আর মানুষ? Of course, regional politics will be involved in this. Serious regional politics which may challenge আমাদের সার্বভৌমত্ব। ওকে, আমি আসবো আর প্রশ্ন নিয়ে। শিশির, প্রশ্নটা কি করব? আমি ওই প্রশ্নই করছি না, আপনি উত্তর দেন। দেখেন, শেখ হাসিনা আসার খবর শুনে আমাদেরও মানে মোটামুটি একটা ভিতর থেকে উল্লাস হচ্ছে যে শেখ হাসিনার সাথে এখন আমাদের আসলে মোকাবেলা করা, যে আমরা যে অনেক বোঝাপড়া যে বাকি আছে এগুলো আমরা এখন মানে তার সাথে বোঝাপড়াটা হবে, এবং তার সাথে আমাদের চূড়ান্ত ফয়সলাটা হওয়া এখন উচিত। এটা এত সময় নেওয়া উচিত না। শেখ হাসিনা এই দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, বিগত 3টা ইলেকশন দেয় নাই, 17 বছর গুম খুন করেছে, আমাদের মাসুম বাচ্চাদেরকে হেলিকপ্টার হামলা করে খুন করেছে। তো তার সাথে তো আমাদের একটা বোঝাপড়ার দরকার কিন্তু আছে। আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন? আমি বিশ্বাস করি না শেখ হাসিনা ফিরবে, কারণ শেখ হাসিনা খুবই ভীতু একজন মানুষ। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা এত ভীতু, বাংলাদেশে কোনো নেতা এরকম ভীতু না। বাংলাদেশে বহু নেতা ফাঁসির কাস্টে গেছে, বহু নেতা আতাতের হাতে খুন হয়েছে। হুসেন মোহাম্মদের মতো এরকম নর্দমার মতো নেতা, সেও জেল খেটেছে, আদালত ফেস করেছে। কিন্তু শেখ হাসিনার অতীত বলে সে সবসময় পলায়ন করেছে, সে পৃষ্ঠপ্রদর্শন করেছে, এটা তার ইতিহাস। যদি আপনি বলে দেখেন 1971 সালে যুদ্ধের সময় শেখ হাসিনা যুদ্ধ অংশগ্রহণ করে নাই। সে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে, সে ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর ভাতাবু যুদ্ধ নিয়েছে শেখ হাসিনা। এবার আসেন, জিয়াউর রহমানের মৃত্যু পরে সে ব্রাউনবাড়ি দিয়ে পালাইছে ইন্ডিয়া, সে মনে করছে যে তাকে অ্যারেস্ট করা হবে। তো সে 2টা পালানোর ইতিহাস, এখন আবার পালালো। তো তার ইতিহাস সবসময় হচ্ছে নেতাকর্মীদেরকে পালানো, জনগণকে পালানো, এটা হচ্ছে তার ইতিহাস। আর আমি আপনাকে বলি, সে যে বলছে এখন হুম্বি তম্বি করছে যে আমি ফিরে আসবো, এটা হচ্ছে আমরা মনে করি ওই যে ইরানের রেজা 50 বছর ধরে যে বলছে আমি আবার আসছি ক্ষমতায়, ইরানের সিংহাসন দখল করছি। ইরান জনগণ যেভাবে মানে অট্টহাসিতে সারা পৃথিবীতে যেরকম মিথ্যা প্রমাণিত হয়, শেখ হাসিনারটাও সেরকম। আমি আপনাকে বলি, শুনেন, শেখ হাসিনা যদি এতই সাহস থাকতো, শেখ হাসিনা যদি এতই সাহস থাকতো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতেন না। সে অনেক রেটরিক দেওয়ার চেষ্টা করে, আমি যাই না, জেনারেল ওয়াকার আমাকে পাঠিয়ে দিয়েছে, বাধ্য করেছে। আমি তাকে বলি, আপনাকে না হয় জেনারেল ওয়াকার পাঠাইছে, আপনার বোনেরা পাঠাইছে, আপনার যে শেখ ফ্যামিলির এই যে 50-60 জন নেতা মানে গোষ্ঠীর লোকজনকে 3 দিন আগ থেকে কারা পাঠাইছিল, তাপসরে কারা সিঙ্গাপুর পাঠাইছিল, এগুলো আপনি পাঠান নাই। আপনি তো জানেন আপনি পালাবেন, আপনার ফার্স্ট ব্লাড বাংলাদেশে কাউকে আপনি রাখেন নাই। 3 দিন আগে সবাই বলছেন পালাও, আমার পালানোর সময় হয়েছে। তার পালানোর পূর্ণ প্রস্তুতি ছিল। এবং বাংলাদেশে এরকম নিকৃষ্ট শাসক আর কখনো আসে না যে জনগণকে মানে রেখে নিজের গোষ্ঠী শেখ ফ্যামিলিকে রক্ষা করে আগে পালাই গেছে।
একটা শেখ ফ্যামিলির গায়ে এসে টোকা পড়তে দেয় না, সবাই নিয়ে পালাইছে। বলা শেষ, আর কিছু বলবেন? আমি পরের প্রশ্নে যাব। আর যদি কিছু বলার থাকে শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণে বলবে, তাহলে খুব আপনাদের দ্রুতই বলবে। প্রস্তুতিটা কি? প্রস্তুতিতে যেখানে আবার আবাবিল নেমে আসবে। আচ্ছা। এবং মনে করেন শেখ হাসিনা যদি কোনোভাবে টের পায় যে এই দেশের জনগণ শেখ হাসিনা বাংলাদেশে আসছে, মনে করেন সারা বাংলাদেশের ইয়াং জেনারেশন জেনজি পঙ্গপালের মতো ঢাকা এয়ারপোর্টে আসবে। আচ্ছা। এবং তাকে মানে ওই দিনে তার সাথে মানে তার সাথে যে ফয়সালাটা হবে একটা উদযাপন হয়ে যাবে তার ব্যাপারে। ওনার বক্তব্যটা তো আপনি নিশ্চয়ই পড়েছেন, আপনাদের তো সবার আগে এটা পড়তে হয়, আমাদেরও পড়তে হয় কে কি কোথায় বললো, কারণ আমাদের যেহেতু কাজ করতে হয় আর আপনাদেরও নজরে রাখতে হয়। উনি বলেছেন দেশ বিরোধী যারা চক্র মানুষকে জনগণকে বিভ্রান্ত করে এটা ঘটিয়েছে। এটা প্রশ্নের উত্তরে কি বলবেন? যে আমি দেশটা মনে করি একটাতে- সে যে বলছে এটা তার সম্পর্কে বলছে। সে হচ্ছে একদম দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। সে বাংলাদেশ বিশ্বাস করে না, সে অখণ্ড ভারত বিশ্বাসী। আচ্ছা। এবং সে বাংলাদেশের সার্বভৌমত্ব কখনো বিশ্বাস করে না। এখন যদি আপনাকে বলেন বাংলাদেশে যে ইন্ডিয়া যে আমাদের এই পুশিং করছে, বর্ডার কিলিং করছে এবং আমাদের রংপুর অঞ্চল দখল করার হুমকি দিচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দল ছাড়াও সুশীল সমাজ, সাধারণ জনগণ, অরাজনৈতিক ব্যক্তিত্ব সবাই প্রতিবাদ করছে। শেখ হাসিনার দল একটা শব্দ বাক্য একটা প্রেস রিলিজ দিয়েছে যে এই ইন্ডিয়ার এই ধরনের কথা আমরা মানি না, ইন্ডিয়ার এইভাবে রংপুর বিচ্ছিন্ন কথা আমরা মানি না। বরং তারা আরো উদযাপন করছে। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ দখল করে নেব। শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগ তার দলীয় প্যাডে প্রেস রিলিজ দিয়ে উদযাপন করছে। শুভেন্দু অধিকারী তো আরেকটি রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী শেখ হাসিনা একই দল করে, দুইটা ভারতের আরএসএস এর শাখা। আচ্ছা। আওয়ামী লীগ হচ্ছে আরএসএস ভারতের আরএসএস এর বাংলাদেশ শাখা, আর হচ্ছে বিজেপি হচ্ছে ভারত শাখা। এই দুইটা আরএসএস এর বাংলা মানে শাখা, এবং দুইটাই হচ্ছে জঙ্গি আদর্শপুষ্ট। এবং দেখবেন তো ওদের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটাই। আপনি খেয়াল করেন ভারতের মুসলিমদের যেভাবে বোলডোজার দিয়ে শুভেন্দু অধিকারীরা বা তাদের বিজেপি আরএসএস না তারা ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, মসজিদ ভাঙছে, ঠিক শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আমাদের দেখবেন এই যে সাতক্ষীরা বা একটু জামাত অধ্যুষিত এলাকায় বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙছে। দুটো দলের আদর্শ, কর্মকাণ্ড এবং লক্ষ্য উদ্দেশ্য এক। একটু থামাই। 5 আগস্টের পর এবং এখন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, মন্দির, মাজারগুলো ভাঙছে কারা? আপনি মনে করেন ভাঙছে কারা? আপনি বলবেন। এই যে 5 আগস্টের পরে বাংলাদেশের এই যে মন্দির কারা পাহারা দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে। পাহারা দিল কারা? কিন্তু 17 বছর যে আওয়ামী লীগ নিজে ভেঙে ভাঙলো কারা? আমি আপনাকে বলি, শুনেন, আমি আপনাকে ক্লিয়ার করি। বাংলাদেশে যত মন্দির ভাঙা হয়েছে প্রত্যেকটার সাথে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। এগুলো মূলত ভাঙে হচ্ছে একটা বড় ধরনের একটা এখানে মানে মাইনরিটির উপরে ক্ল্যাশ হচ্ছে, ক্লিনজিং হচ্ছে, বা এখানে মাইনরিটির উপর হামলা হচ্ছে। এগুলো নিয়ে একটা নিউজ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দুনিয়া থেকে বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করবে আর কিছু ফান্ড খাবে। এই ফান্ড খাওয়া ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য নাই। ওকে ওকে মহসিন সাহেব, আপনি কি কিছু বলবেন? কোন ব্যাপারে? এই যে যা আমরা শুনছিলাম এর বাইরে তো আমাদের কোনো ব্যাপার নাই আসলে। এই পলিটিক্যাল এই আলাপই আমাদেরকে করতে হয় না। ইউ সি, বাংলাদেশের পলিটিক্স রুগ্ন। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত পলিটিক্স ক্লিন হবে না ততক্ষণ পর্যন্ত এই দেশে 5 বছর, 3 বছর, 10 বছর পর এই মুভমেন্টসগুলি চলবে। 5 আগস্টের পর কেন আপনি বলছেন রুগ্ন? সবল হওয়ার জন্যই তো 5 আগস্ট হলো। হ্যাঁ, তো 5 আগস্টের আগে আমি কি বলেছি? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, অমুক তমুক, আমার অনেক আছে, ঠিক আছে, কিন্তু ওইটার লাভ হয়েছে যাওয়ার পর। আজকে রিক্সাওয়ালা, ওই টংওয়ালা কেন বলে যে আগের শাসনটাই ভালো ছিল? আপনি কি বলেন? আমাকে তো এখন মনে হচ্ছে আগেরটাই ভালো ছিল। কেন? তার কারণ হচ্ছে যে লুটপাট হয়েছে এই ইউনুসের সময়, একটা ফ্রড। আমি তো ইউনুসকে ফ্রড সব সময় বলেছি, আমি মামলাও করেছি। ইউসি এখনো রায় দেওয়ার সাহস করছে না। এনিওয়ে, তো আমার কথা হচ্ছে যে 2 বছরে যে ক্ষতি হয়েছে, এখন একটি গভর্নমেন্ট এসেছে, ইলেকটেড গভর্নমেন্ট। এই ইলেকটেড গভর্নমেন্টকে আমরা সবাই সাপোর্ট করতে চাই, সো দ্যাট বাংলাদেশের পলিটিক্স ক্লিন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ নাই। যেমনটি আমি বলি, আপনি এই যে প্রশাসকদেরকে দিলেন, সব দলীয়করণ করেছেন। আপনি বাংলাদেশ ব্যাংকের মতন একটি জায়গা, উইচ ইজ ভেরি টেকনিক্যাল, সেখানে আপনি দিলেন কাকে?
আপনার যে গভর্নর IMF এ গিয়ে মুখ পর্যন্ত খুলতে পারে নাই, বিকজ মাথায় যাবে না ওইটা। জি। না আরো আছে, না আপনি বলুন না, আমি শুনছি, আরো আছে। কিন্তু আমি একটু দর্শকের কাছে একটু একটা কথা শোনাতে চাই। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনি চলছে ভাইস ভেরিফাইড ফেসবুকে, চ্যান্সেলর, সেখানে আপনারা যুক্ত হয়ে ভাইস চ্যান্সেলরদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন অল দলীয়, ঠিক আছে? জি। হাসিনাও তো তাই করতো। আপনি রেড ক্রিসেন্টে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ফ্রম মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ, এখানে স্ক্রল চলেছে, বিজ্ঞ আইনজীবী, ওকে কোনোদিন দেখি নাই, হি ইজ এ ব্যারিস্টার বলা হয়েছে, সালাম সাহেব, ওনাকে দিলেন। তো আপনি এইভাবে যদি দলীয়করণ করেন, তাহলে আমি কোনো ডিফারেন্স দেখছি না বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড আচ্ছা, আপনি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো গুণগত কিছু পার্থক্য কিছু ক্ষেত্রে, পাচ্ছেন না, কিছু 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 ক্ষেত্রে ক্ষেত্রে। একদম সিমিলারিটি পাচ্ছেন, একই মিল পাচ্ছেন, কিন্তু এর মাঝে তো এনসিপির মতো একটা নতুন তারুণ্য নির্ভর দল আসলো, তো পরিবর্তন কি তারা কিছু করে দেখাতে পারছে না? কিংবা আর একটা বিরোধী দল আছে তো আরেকটা, তাদের কাছে কি পরিবর্তন নেই? কারণ আমরা তো জানি বিরোধী পক্ষই একটা জনগণের আয়না হয়, সেখানে কি কোনো অ্যাচিভমেন্ট এই দলগুলো নেই? আমি ব্যক্তিগতভাবে মনে করি জাস্ট অ্যাজ আমাদের ক্যাবিনেটে আপনার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিছু নাই, ঠিক আছে? বিকজ পোর্টফোলিওস যেভাবে আপনি এলোকেট করেছেন, অফকোর্স ওনার ইয়ে, কিন্তু ক্যাপাসিটি টু লিড দি নেশন নাই। আমার পার্লামেন্টেও এই ক্যাপাসিটি আমি দেখছি না। জাতীয় লেভেলের যে প্রবলেমসগুলি আছে এইগুলি ডিসকাস করে না, সবাই ডিসকাস করে কি আমার 100 মাইল কিলোমিটার রাস্তা, আমার ডু ইউ নো এভরিবডি ওয়ান্টস 200, কমপক্ষে মিনিমাম 200 বেডের হসপিটাল প্রত্যেক উপজেলায়, ঠিক আছে? শুনেন, আমি তো 3:30টার পর এগুলি শুনি বৈশা কোথায় কি হচ্ছে। সো ক্যাপাসিটি, পার্লামেন্টের একটা ক্যাপাসিটি থাকে, ওই ক্যাপাসিটিটা নাই পার্লামেন্টে। এবং এই বাজেট দেখলাম, জি, ডাইরেকশন পারহ্যাপস ইজ ওকে, কিন্তু ডেলিভারি পারবেন না, জিরো ডেলিভারি হবে। আপনি যে 2,93,000 কোটি কত কোটি জি, টাকা ডেফিসিট বলছেন, এই ডেফিসিট উইল গো টু 3.5 লক্ষ কোটির উপরে যাবে। কেন যাবে? বিকজ ইন্টারনাল রেভিনিউ জেনারেশন আপনি করতে পারবেন না। দেখেন, আমি ক্ষমতায় থাকলে তো ইনকাম ট্যাক্স বাদই দিয়ে দিতাম। আমি চাই ইন্ডাস্ট্রিজ হোক, আপনার কে দেয় টাকা? ডিউটিজ অ্যান্ড ভ্যাট। কিন্তু চায়না সফর তো একটা চাইনা মাইলফলক, সফর তো আমরা এখন করছি না। কারণ অর্থনীতির একটা প্রবৃদ্ধি বাড়বে, অর্থনীতির বিনিয়োগ বাড়বে, কি? সেটা তো মাননীয় কি প্রধানমন্ত্রী বিনিয়োগ বাড়বে? অর্থনৈতিক ডেভেলপমেন্ট পার্টনার তো হবে আমাদের, তো You have got- আমাদের ইকোনমিক আপনি- পার্টনার তো অলওয়েজ চায়না। আপনি তো এটা তো শেখ হাসিনার সময় ছিল economic development partner, ঠিক economic আছে? partner। হ্যাঁ, আপনি তো পার্টনার আপনার লাগবেই, অবশ্যই। বিকজ আপনি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাছে এখনো ইনফ্রাস্ট্রাকচার নাই, যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনি যাবেন। সো চায়না পার্টনারশিপ করবে, কত আপনাকে দেবে, কি করবে, উই ডোন্ট নো। না, ওরা প্রজেক্টস করবে। বিনিয়োগ যখন আসতে হবে তখন তো কোত্থেকে রাজনৈতিক আসবে? স্ট্যাবিলিটি লাগবে, আপনার বিনিয়োগের এনভায়রনমেন্ট আছে। পলিটিক্যাল স্ট্যাবিলিটিকে আপনি দেখছেন? দ্যাটস হোয়াট আই এম সেইং, যে আপনার কি বিনিয়োগের এনভায়রনমেন্ট আছে? যে জিনিসটা জিজ্ঞেস করলাম, নাই আপনি তো। কোন কোন খাতে শূন্যতা মনে করছেন যে কেন Okay. বিনিয়োগের স্ট্যাবিলিটি নেই আমাদের? নাম্বার 1 পলিটিক্যাল স্ট্যাবিলিটি নাই, Yes. নাম্বার 2 ইকোনমিক স্ট্যাবিলিটি নাই, নাম্বার 3 আপনার ইয়ে কি বলে ওইটাকে, লেবারের মধ্যে স্টেবিলিটি নাই, ঠিক আছে? যখন তখন রাগ করলে আগুন দিয়ে দেয়। জি, তো এই যে, আচ্ছা, তারপরে কন্ট্রাক্ট রেজলিউশন, অর্থাৎ আমার সাথে আপনার একটা ফরেন ইনভেস্টরের যদি কোনো কন্ট্রাক্টে অসুবিধা হয়, এইটার রেজলিউশন কুইকলি করতে হবে। আপনার কোর্ট কাচারি, আর্বিট্রেশন, এইগুলির মধ্যে 6, 7, 8 বছর পরে থাকে। তার মানে আপনি বলছেন আইন শৃঙ্খলারও একটা ঘাটতি আছে। আইন শৃঙ্খলা শুধু না, আইন শৃঙ্খলা তো হলো ল অ্যান্ড অর্ডার। ইয়েস, আমার আইনের মধ্যে প্রবলেম আছে, আমার জুডিশিয়ারির মধ্যে প্রবলেম আছে, একটা প্রবলেম না তো তো। দেখুন না, 4 মাস তো একটা সরকারের বয়স, ভবিষ্যৎটা আপনি কি দেখতে পাচ্ছেন? না, আপনি 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 এক একটা জিনিস দেখেন। আপনার পৃথিবীতে সবাই বলে যে স্টক মার্কেট যে আছে
সেটা হলো ব্যারোমিটার আপনার ইকোনমির। হ্যাঁ আপনার স্টক মার্কেটের পজিশন কি? আজকে তো আপনার এই স্টক মার্কেট ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে পারবে না। আজকে তো ব্যাংকস ক্যানট সাপোর্ট, বিকজ লসগুলি ঠিক করতে হবে। কিন্তু ইকোনমিক্যাল যে ইন্ডেক্সগুলো সেগুলো তো ভ্যারি করে হচ্ছে বিশ্ব মার্কেটের সঙ্গে আপ ডাউন করে, সেটার সঙ্গে কোন তো index? তাল মাতে। কোন index? দেখুন মাঝখানে তেলের দাম বেড়েছিল, সেটা থেকে তেলের দাম সামঞ্জস্য বেড়েছে, হয়েছে। আপনি বাড়িয়েছেন। হ্যাঁ আপনি তেলের দাম বাড়িয়েছেন, আপনি তো প্রবলেম করেছেন আগে। টুকু মিয়া যে প্রথম বক্তব্য দিল এটা নিয়ে, যার জন্য শত শত হাজার হাজার গাড়ির লাইন হয়ে গেল, তারপরে তো নিজেরাই সরিয়ে দিল। আপনার পেট্রোল তো আপনাকে কিনতে হয় না বাইরের থেকে, আমরা কনডেনসেশনের মাধ্যমে পেট্রোল তো আমরা নিজেরাই উৎপাদন করি, ডিজেল কিনতে হচ্ছে আপনাকে। তার মানে অর্থনীতির জায়গাটা আপনি দেখছেন, সেটা Serious? সরকারও বলছে যে অর্থনীতির জায়গাটা পরভঙ্গুর অবস্থায়, এই 2 বছরও কিছু হবে না, তো 2 বছর পঙ্গু বাস্টে না, যাবে কিছু। আপনার সিস্টেমই নাই, আপনি বুঝতেই পারতেছেন না যে ইকোনমি কিভাবে আমি রিভাইভ তো করব। জনগণ তো ভোগান্তিতে সবখানে পড়বে। দেখেন আমি বলি আপনাকে, আমি একটু শিশি সাহেবের কাছে যেতে হবে, আমি অনেকক্ষণ আপনাকে দিয়েছি। আমরা বোধহয় অর্থনীতির জায়গাতেও কথা বলছিলাম, সেটাকে আমরা বোধহয় ফোকাস করছিলাম। আপনি কি বলবেন অর্থনীতির জায়গাটা কোথায় আছে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এবং মালয়েশিয়া সফরে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি খুব একটা কোনো আশাবাদী ইনভেস্টমেন্ট কোনো একটা পাইছে বলে আমার কোনো তাহলে আশাবাদী এই সফরটাকে আপনি কিভাবে আমি দেখছেন? এই সফরকে যদি সফর নিয়ে আমরা হয়তো এটা লং টাইম কিছু পেতে পারি, কিন্তু আমি অ্যাজ এ মানে যদি আপনি বলেন যে মানে ইনভেস্টমেন্ট যেটা বাংলাদেশে, মালয়েশিয়া খুব একটা ইনভেস্টমেন্টের জন্য খুব একটা আশাবাদ করে নাই, বা চীনও আমাদের কত বিলিয়ন ইনভেস্ট করবে এই ধরনের কোনো আমরা লক্ষ্যমাত্রা দেখি নাই। আমরা ডক্টর ইউনূসের সময় 2 বিলিয়ন ইনভেস্টমেন্টের একটা মানে লক্ষ্যমাত্রা আমরা পেয়েছি, তো বা পরবর্তীতে 1 মিলিয়নের কাছাকাছি কিছু ইনভেস্টমেন্ট এসেছে। শেখ হাসিনার সময় যেরকম চীন একদম খালি হাতে ফিরিয়ে দিল, তারেক রহমানের সাথে যেটা একটু বেশি হয়েছে, তারেক রহমান হয়তো শেখ হাসিনার মতো এরকম অপদস্থ হয় নাই। শেখ হাসিনা যেরকম শি জিনপিংয়ের সাথে দেখা করতে পারে নাই, এবং অনেক দিন চীন অবস্থান করার পরও কোনো হাই লেভেলে কারোর সাথে মিটিং করতে না পারে খালি হাতে ফিরছে। তারেক রহমানকে সেই কোন হিসেবে রাষ্ট্রনেতা গেলে ফুল হাতে ফিরবে বলেন তো? তারেক রহমান সেই হিসেবে না, অনেক বলেন ভালো না। করেছে যে শিশির, হচ্ছে আমি প্রধানমন্ত্রী একটু এবং বলি, শি জিনপিংয়ের সাথে শিশির, একটু লাল বলেন গালিচা না। নিয়েছে। আচ্ছা একটু আমি কিন্তু থামাই, এখন আমি থামাই, ইনভেস্টমেন্টের থামাই। ব্যাপারে আমি প্রাক্তন মানে যিনি প্রধানমন্ত্রী তিনি অপদস্থ খালি হাতে ফিরেছেন, বর্তমান প্রধানমন্ত্রী সেরকম আশানুরূপ কিছু নিয়ে আসেননি আপনি বলছেন। তাহলে দেশের কোন রাষ্ট্রনায়ক ফুল হাতে ফিরবে আপনি আশা করেন? আমি মনে করি বর্তমান সরকার চীনে তাদের যে মানে উদ্দেশ্য ছিল বা তারা তিস্তা প্রজেক্ট করবে, আমার মনে হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের কাছে কোনো সরকার কোনোভাবে নত জানো, হয়তো বা এই কারণে তিস্তা প্রজেক্ট নিয়ে চায়নাকে সরকার কাজটা ঠিকমতো দেয় নাই, চায়নার জন্য এই জায়গায় আগ্রহ দেখায় নাই। আমি সরকারকে প্রশ্ন রাখবো যে যদি আপনি ইন্ডিয়াকে খুশি করে চায়না দিয়ে তিস্তা প্রজেক্ট মানে করতে চান, তাহলে এটা সম্ভব না। আপনি 2 নৌকা পা দিলে হবে না, আপনার দেখতে হবে এখানে কে আপনাকে প্রজেক্টটা করে দিবে। জি ইন্ডিয়া আমেরিকা কারোর এখানে এই আমাদেরকে কখনো আর্থিকভাবে সহযোগিতা করে না। ইন্ডিয়া তো নিজেরই ফিটনেস নাই, সে কাকে কি দিবে? তাহলে আমি মনে করি ইন্ডিয়া এবং প্রো ইন্ডিয়ান যে আপনার পলিসি এগুলো পরিবর্তন করেন, তাহলে হয়তো চায়না এবারে আপনাকে মানে মানে তিস্তা প্রজেক্টের মতো বড় প্রজেক্ট, চায়নার কাছে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল তিস্তা প্রজেক্ট, সেটাই হয়তো ইন্ডিয়ার চাপে পড়ে না। দলগতভাবে কি আপনারা সরকারের সাথে এই বিষয়ে কিছু বলবেন? আপনাদের অবস্থানটা টকশোতে না বলে সরকারকে কি আপনারা যেহেতু নিজের একটা দল, আমরা তো নিয়মিত সরকার বলছি, কি শুনছেন? আমরা তো সরকারকে নিয়মিত বলছি। আর উনি যেটা বললেন যে পলিটিক্যাল স্টেবিলিটি, আমি এই জায়গায় দ্বিমত করি এবং শ্রদ্ধার সাথে দ্বিমত করি। দেখেন, আজকে যদি মানে আওয়ামী লীগ যদি কোনোভাবে অপোজিশনে থাকতো, এই 4 মাসের মধ্যে মিনিমাম আপনি 15 থেকে 20 দিন হরতাল পাইতেন, এবং হরতালগুলো তো জ্বালাও পোড়াও গান পাউডার দিয়ে মানুষ মেরে ফেলা। আপনি কি অপোজিশনকে দেখেছেন কোনো বিনা কারণে রাস্তাঘাট অবরোধ করতে? না, 4 মাসে আমরা দেখিনি, কিন্তু 18 মাসে যা দেখেছি সেটা সব জায়গাকে ছাড়িয়ে গেছে। শিশির, পার্লামেন্টে রাস্তায় প্রত্যেক জায়গায় কিন্তু প্রতিবাদ করছে। ইভেন নির্বাচিত সরকারের সময় সবকিছু চাইলে করা যায় না, যেটা 18 মাসে করা গেছে। আপনি তাহলে বলেন, যদি আজকে আওয়ামী লীগ না হয়ে যদি বিএনপি যদি আজকে অপোজিশন হতো, এই বিএনপি 4 মাসের মধ্যে বিএনপি 15 থেকে 10 দিন হরতাল দিত। এবং এই দুটো দল এরকম গণতান্ত্রিক মুভমেন্ট মানে হচ্ছে জ্বালাও পোড়া মুভমেন্ট। এখন আমি আপনাকে বলি, শুনেন, আমরা তো মনে করি যে সরকারের সব বিষয়ে সমালোচনা করা উচিত না, যৌক্তিক সমালোচনা করা উচিত। এখন এই যে পলিটিক্যাল স্টেবিলিটি, এই পলিটিক্যাল একটা হারমোনি আসছে আমাদের মধ্যে, একটা শক্তিশালী বিরোধী দল আমরা পাইলাম। বাংলাদেশের ইতিহাসে তো এত শক্তিশালী বিরোধী দল হয় নাই। যতই বলেন আপনি, বাংলাদেশে এবারের বিরোধী দল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল। আওয়ামী লীগ এবং তাদের প্রো ইন্ডিয়ান কিছু বামপন্থী লোকেরা বলার চেষ্টা করে যে এইবার বিরোধী দল মানে খুব একটা বলবেন যে খুব তেজি হয় নাই,
সরকারকে জায়গায় জায়গায় অবরোধ করছে না, হরতাল দিচ্ছে না, বা সরকারকে কাজে অকাজে ডিস্টার্ব করছে না, এই জন্য তা অনেকের মনোভূত হয় না। আমরা আবার নির্বাচন আগে ঘোষণা দিয়েছি, কিন্তু অতীতের মতন আমরা দেশ ধ্বংস করে বিরোধী দলের জায়গায় রাজনীতি জায়গায় করা, ওইদিকে আপনারা আমরা যাবো না। না জায়গায় আমরা জায়গায় বিরোধী বাংলাদেশের দল 54 কোনো বছর কিছু পরে শোনেন, ইতিবাচক জায়গায় একটা জায়গায় রাজনীতি আমরা বিরোধী দল দিয়েছি। আপনারা বলছেন সরকারকে ব্যারিকেড দিচ্ছে না, সরকারের বয়স 4 মাস, আপনাদেরও 4 মাস বিরোধী দলের, কিন্তু বিরোধী দল কিন্তু বারবারই বলছে আরেকটা গণঅভ্যুত্থান, আরেকটা গণঅভ্যুত্থান। হ্যাঁ, বিরোধী দল তো কেন? আপনার জন্য ব্যারিকেড আমার জন্য দিবেন না, যদি কিন্তু গণঅভ্যুত্থান কেন? আপনার জন্য আমার জন্য জাতির জন্য যদি একটা গণঅভ্যুত্থান কল্যাণ বয়ে নিয়ে আসে, তাহলে গণঅভ্যুত্থানও তো ভালো। একটা দেশ আপনি খালি কি মনে করেন গণঅভ্যুত্থানই হবে? আপনি কি মনে করেন ফরাসি বিপ্লব খারাপ? ফরাসি হ্যাঁ, বিপ্লবের রুশ একটা বিপ্লব বড় খারাপ হয়েছে। প্রেক্ষাপট আছে, না, কিন্তু এক না, না, ফরাসি আমি আপনাকে বিপ্লব- বলি শুনেন, হ্যাঁ। কোন বিপ্লবকে অভ্যুত্থানকে আপনার নেগেটিভ দিয়ে দেখেন কেন, ভয় পাচ্ছেন কেন? এই বিপ্লব অভ্যুত্থানের ফলে তো শুনেন, পৃথিবীতে বড় বড় আমি জিনিস বলি, সৃষ্টি হয়েছে, শুনেন। এবং পৃথিবীতে যতটুকু আগাইছে। শোনেন, মাত্র 4 মাস আগে তো, মাত্র 2 বছর আগে একটা অভ্যুত্থান হয়েছে, এখন 2 বছর পরে 4 মাস ধরে একটা নতুন সরকার, আবার কিছু হলে হরতাল অবরোধ না দিয়ে শুধু যদি বলেন গণঅভ্যুত্থান জিনিসটা হালকা হয়ে যায় না? আচ্ছা, আমার কাছে আমি এক জিনিসটা গণঅভ্যুত্থান বুঝলাম কি না, দেখেন, খেলনা? আমি আপনাকে বুঝলাম, আপনারা গণঅভ্যুত্থান শুনলেও আপনারা ভয় পান, গণঅভ্যুত্থানের ভয় আপনারা নাই তো, বিপ্লব শুনলেও গণবন্ধু ভয় পান। বিপ্লব, না, আপনারা গণবন্ধু বিপ্লব শুনলেও- জনজাগরণ। আমরা সেকেন্ড রেভলিউশনের কথা মানে যেটা আমরা যেটা বললাম, ভয় যে কেন? সেকেন্ড রিপাবলিকের কথা যেটা, ওটা তো আপনারা ভয় পান। ফ্রান্সে আজকে পঞ্চম রিপাবলিক চলে, আমরা যখন সেকেন্ড রিপাবলিক কথা বাংলাদেশ কি বললাম, ফ্রান্স? আপনাদের অনেক সুশীল সমাজ চাঁদ করে উঠলেন, আরে কি রে মনোজ, আরে বাইতে ফ্রান্স কি এই যে ফ্রান্স 1 2 3 আজকে পঞ্চম তার রিপাবলিক, এই তো কি ফ্রান্স মানে ক্ষতির জন্য করেছে, জাতি পিছিয়ে তার মানে গিয়েছে? আপনাদের মানে সামনে আপনি একটা আরেকটা রিপাবলিক নিয়ে গণঅভ্যুত্থান। থাকবেন, আপনি না, মানে আপনার রিপাবলিক জীবনে তো বিপ্লব করবেন গণঅভ্যুত্থান না, অনেক হয়েছে। আপনি অভ্যুত্থান করবেন। 90 হয়েছে, তারপর আপনার হচ্ছে আমরা গণঅভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো আপনার একটা যদি গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান হলো, 24 হলো, আরো লাগবে না? আরো লাগবে। কেন লাগবে না? এই ছোট দেশে না না, কত কেন লাগবে না? আপনি আমার বুঝান, কেন লাগবে না? কেন লাগবে আপনি সেটা বোঝান। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে যখন আপনি দেখবেন যে মানুষ রাইট পাচ্ছে না, মানুষের অধিকার পাচ্ছে না, তার প্রাপ্যতার এখানে ঘাটতি আছে, মানুষ নামবে, মানুষের দরকার একটা বিপ্লব করবে, গণঅভ্যুত্থান করবে, কেন করবে না সেটা নিয়ে প্রশ্ন করবে। আমি তো সেটাই আপনি বললাম যে মানুষকে কেন বলবেন, করবে। মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হবে সে করবে, অধিকার গণঅভ্যুত্থান থেকে করবে, কি এই বিপ্লব মুহূর্তে করবে। মানুষ বঞ্চিত হচ্ছে? হ্যাঁ, তো মানুষ এই জন্য তো আমরা বললাম যে মানুষ বঞ্চিত হচ্ছে, এখানে জুলাইয়ের সাথে গাদ্দারি করা হচ্ছে, জুলাইয়ের প্রতিশ্রুতি এখানে অমান্য করা হচ্ছে, এর জন্য একটা অনিবার্য বিপ্লব হবে। এই যে প্রশ্ন করা হ্যাঁ, হয় কেন এখন- জানেন, অ্যানসার দিবেন এখন- বলে। এখন অনিবার্য বিপ্লবের কথা বললে আপনারা ভয় পাচ্ছেন কেন? আমি এটা বুঝি না। অনিবার্য বিপ্লবের কথা বলে জনগণ তো ভয় পাবে না? যাদেরকে আপনারা বিপ্লব ভয় তো দেখাচ্ছেন জনগণই তারা করে। ভাবুক। বিপ্লব তো না, জনগণই করে। জনগণকে ভয় দেখাচ্ছেন কেন? যে জনগণ ভয় পাচ্ছে, জনগণ ভয় পাবে না, জনগণ ভয় পাচ্ছে না, হ্যাঁ, ভয় তাহলে পাচ্ছে ভয় হচ্ছে পাচ্ছে কে? সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং হ্যাঁ, সরকার দল। হ্যাঁ। এখন আমার বলছে সুশীল সমাজ তো কখনো কোনো অভ্যুত্থান বিপ্লবে নিজেরা আসে না, সরকারি দল আসবে না, তাহলে তাদের ভয়টা মনে হয় এই জন্যই যে তারা যে আসবে না, তাদের বিরুদ্ধে বিপ্লবটা হয় কিনা, গণঅভ্যুত্থান হয় কিনা। হ্যাঁ, এটা নিশ্চিত থাকে। আমি সেটাই বললাম, যারা ভয়টা যারা পাচ্ছে কারা? যারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে, জুলাইয়ের মানে শহীদের রক্তের সাথে বেমানি করবে এবং এই সংস্কারের সাথে মানে বিশ্বাসঘাতকতা করবে, তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান বিপ্লব হবে এবং এটা অনিবার্য। ওকে ওকে গুড, একদম ফিনিশ হয়ে গেছে ওনার। আপনি হাসছেন। কোন ব্যাপারে? এই একমাত্র দেশ যেখানে সবসময় গণঅভ্যুত্থান। আচ্ছা, গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশকে থাকতে হয়, মানে অগ্নিগর্ভ থেকেই তো বাংলাদেশের জন্ম, তাই সব সময় গণঅভ্যুত্থান জ্বলছে। আর কোনো দেশ দেখি না আমি যে 5 বছর 3 বছর 10 বছর পর পর এটা। আমাদের আর উনি জনগণের বলছেন মধ্যে একটা যে হবে বিদ্রোহের না আগুন কেন? আছে। তো ঠিক আছে, হলে হবে। এইটা জনগণের আমার কিভাবে ডেভেলপমেন্ট ওকে, সেটা দেখা যাবে অবশ্যই। জনগণ আছে তো, সবাই ওয়াচডগের মতো বিরোধী দলরা তো আছে, দেখছে, পাহারা দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন সেটিও না, আমার লাস্ট প্রশ্ন আমি দুজনের একটা কাছে। কথা জি বলি, জি বলুন না। বিরোধী দল যেটা আছে ওর মধ্যে কিন্তু, টু বি ভেরি অনেস্ট, আমি এটা বাইরে অনেককেই বলেছি, একমাত্র হাসনাত আব্দুল্লাহ আছে যে একটি খুব কনস্ট্রাকটিভ রোল প্লে করছে, আচ্ছা, অনলি পারসন। আর বাকি জামাত লিডার্সগুলি সব বোগাস, একদম টোটাল বোগাস। ওদের ব্যারিস্টার আছে কয়েকটা, টোটাল বোগাস। এন্ড গুড কেন বোগাস মনে হচ্ছে? আরে ওই ব্যাটারা কিছু জানেই না, ইন্টারভেনশন কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, দে হ্যাভ নো আইডিয়া। এক হাসনাত আব্দুল্লাহ ছাড়া পয়েন্ট অফ অর্ডার কখন দেবে, কখন ইন্টারভিন করবে। আর লিডার অফ দি অপোজিশন, উনি একটা ম্যাচিওরিটি দেখাচ্ছেন, ঠিক আছে? সো এই দুইজনকে আমি খুব শ্রদ্ধা করি যে ওরা দুইজন এমন ব্যক্তি যারা এই পার্লামেন্ট যাদের জন্য চলছে, ইউসি 4 মাসই হয়েছে, 3 মাস হয়েছে, যাই হোক না জি। কেন, বাট এই দুইজন ফ্রম দি অপোজিশন আই অ্যাপ্রিশিয়েট। কথা শেষ করে আনতে হবে। শেষ কথা যেটি হচ্ছে, ডক্টর ইউনূস, শুরুতে আমরা দেখেছিলাম 5 আগস্টের পর মাহফুজ আলমকে বলেছিল বিপ্লবের মাস্টার মাইন্ড।
আজকের সংসদে অনেকখানি বাক্যুত্তপ্ত হয়েছে যে আসলে বিপ্লবের মাস্টার মাইন্ডকে বিএনপির তরফ থেকে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমানই এটার নেতৃত্ব দানকারী গণঅভ্যুত্থানের। অপরদিকে আজকে ডক্টর ইউনূসকে দেখলাম, নাহিদকে তিনি পরিচয় করিয়ে দিলেন যে সেই আন্দোলনের তরুণ হিসাবে, নেতৃত্ব দানকারী তরুণ লিডার হিসাবে। ডিফারেন্স হচ্ছে নাহিদকে করেছেন এইখানে, হ্যাঁ, আর মাহফুজকে করেছিল ক্লিন্টন House, ইনিশিয়েটিভে। হ্যাঁ, জি। ঠিক আছে, এটা একটা বিরাট ডিফারেন্স। কেন, পার্থক্যটা কি? অনেক একজনকে বড় বিদেশে, পার্থক্য। একজনকে দেশে। একটু অনেক ছোট বড় করে ব্যাখ্যা পার্থক্য। দিবেন। উনি তো নাহিদের নামও উচ্চারণ করেন নাই ওইখানে, যে নাহিদ, সার্জিস বা যারাই ছিল জি। ওদের নাম তো উচ্চারণ করেন। তাহলে দেশে কেন নাহিদের নামটা আজকে তিনি উচ্চারণ করলেন নাহিদকে পাশে নিয়ে? বিকজ মাহফুজ এখন এনসিপিতে আসে নাই বা এনসিপিতে নাই। গতকালকে মাহফুজ আলমের একটা স্ট্যাটাস ছিল, পড়েছেন তো? না, সেখানে কিন্তু বলেছে বলির পাঠা বানানো হচ্ছে এবং টার্গেটে রাখা হয়েছে নিশানা। তাই এরকম তার মতো বলির পাঠা আরো অনেকজনকেই বানানো হবে। ওর ইনফরমেশন আছে হয়তো, আই ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন। নিশানা করছে কারা? হ্যাঁ, কে? নিশানা করছে কারা? কেন করবে নিশানা? বলির পাঠা হতেই হবে কেন? দেখেন, আজকাল পলিটিক্স তো শুধু ন্যাশনালের সাথে যুক্ত না, পলিটিক্স এখন ইন্টারন্যাশনালাইজড হয়ে গেছে। ঠিক আছে, এইখানে অনেক এজেন্সিজ থাকে, অনেক স্পেশাল এজেন্টস থাকে এজেন্সিসগুলির যারা এইসব কাজ করে। ঠিক আছে, সো হয়তো হি হ্যাজ গট সাম ইনফরমেশন, বিকজ সে তো দলে, সে তো গভর্নমেন্টে ছিল। গভর্নমেন্টে থাকলে তো আপনার অনেক জায়গায় তো এরকম access হয়। So ওর কাছে জায়গা, হয়তো অবস্থান, বলেছে। সময়ের বিভেদে মাস্টার মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? এটা ইউনুস উইল হ্যাভ টু আনসার। কিন্তু উনি অনেক কথা Because বলেন, ইউনুসকে তো আমি- বড়দের অনেক কথা নিয়েই তো আমাদের আলোচনাটা করতে হয়। হিজ ননসেন্স। ওকে জিজ্ঞেস করেন ইউনুস। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগে না? আচ্ছা, ওয়াই ডোন্ট ইউ কল ইউনুস একদিন? কাকে? কে? ইউনুস আমি নাম্বার জানি না, প্লিজ। নাম্বার জানলে নিশ্চয়ই করেন না। করতাম। আমি নাম্বার জানলে নিশ্চয়ই করতাম, অনেক জিজ্ঞাসা। হ্যাঁ, তো যাই হোক সেটা। কিন্তু আপনি যেটা বলেছেন যে একজনকে করেছে বিদেশে, একজনকে করলো বাংলাদেশে, তো সেইখানে আপনি আসলে কি বোঝাতে চাইলেন? ইঙ্গিতটা কি? দেখেন, আসলে নাহিদ ইজ এ লিডার। আমি তো জানি নাহিদকে যখন থেকে সে স্টুডেন্ট পলিটিক্স এগুলি করতো, নূরের সাথে ছিল, এরা সবাই, আমি আর নামে গেলাম না, জি। ডিটেলসে গেলাম না, এরা অনেকেই আমার অফিসেও এসেছে, অনেকের সাথে কথাবার্তা হয়েছে, যদিও আই এম নট ইন টাচ উইথ দেম। ওই যে বললো না, আমার আমার ছেলের কথা বললো, আমার ছেলে তো একসময় এদের সাথে নূরদের সাথে ছিল ওদের দলে। ঠিক আছে, সে এখন মুভ আউট করে গেছে, সে এখন আর কোনো ইসের সাথে নাই। সো আমি ইউসি নাহিদের মধ্যে একটা ম্যাচিওরিটি আছে, অফকোর্স পলিটিক্যাল ম্যাচিওরিটি আছে, সেটা আজকে না, সেটা কিন্তু আগের থেকেই আছে পলিটিক্যাল ম্যাচিওরিটি, যখন সে নূরের দল, স্টুডেন্ট দলটা করতো। সো আছে, দ্যার আর গুড জি, বয়েজ, জি, গুড জি। বয়েজ। শিশির, মাস্টার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, এটা আপনাদেরকে ভাবায়? না, আপনারা যেটা বড় করছেন যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে বড় একটা বিতর্ক তৈরি করে, আমার কাছে মনে হয় না এটা অনেক বড় বিতর্ক জিনিস। নাহিদ অভ্যুত্থানের নেতা, অভ্যুত্থানে এক দফার ঘোষক, এরপরে আর আপনার কারো কাছে কে কি বললো না বললো এটার মানে প্রশ্ন রাখে না। নাহিদ 3 আগস্ট শেখ হাসিনার এই সংবিধানকে ভায়োলেশন করে সে বিপ্লবের ডাক দিয়েছে। সে ছিল একমাত্র সুপ্রিম অথরিটি তখন। না, আমরা বড় করছি না। আমি ডক্টর ইউনূস তো আমেরিকাতে আমি বললেন বলছি, যে ডক্টর- মাস্টার মাইন্ড কে? আমি যদি বলি, জুলাইটা হচ্ছে একটা বিশাল একটা হাতের মতো, জুলাই রেভলিউশনটা। তো কেউ হাতির কান ধরে কানের মতো বিশ্লেষণ করে, কেউ হচ্ছে পা ধরে পায়ের মতো বিশ্লেষণ করে, কেউ লেজ ধরে লেজের মতো বিশ্লেষণ করে, যে যার মতো বিশ্লেষণ করে। কিন্তু মাথা রাখতে হবে জুলাই অনেক বড় একটা হাতি, এবং এই রেভলিউশনটা আসলে মানে এটা কি কত তাহলে দিক থেকে- একক কারো কৃতিত্ব? একক কারো কৃতিত্বই না, এখানে একমাত্র কৃতিত্ব হচ্ছে আমাদের শহীদদের, আর বাকি সবার হচ্ছে দায়িত্ব। এখানে আর কারো কৃতিত্ব নাই। Okay, আমি সেটাই জানতে চাচ্ছি যে আমাদের কৃতিত্বটা আমি দেখি, আপনি দেখেন জুলাইতে আমাদের যারা শহীদ হয়েছে, আমি প্রত্যেকের যদি আপনি একটু বায়োগ্রাফিটা দেখেন, তাদের লাইফস্টাইল দেখেন, পাড়া প্রতিবেশীর সাথে তাদের আচার ব্যবহার দেখেন, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখেন, জি। তাদের যে পরিচ্ছন্ন চলাফেরা, আমার কাছে মনে হচ্ছে তারা শহীদ হওয়ার যোগ্য। সবাই শহীদ হওয়ার যোগ্যতা অর্জন করে নাই। এবং যারা শহীদ হয়েছে, আপনি প্রত্যেকে আপনি খোঁজখবর নেন, প্রত্যেকে সমাজের ভালো ছেলে এবং ভালো সন্তান, ভালো মানুষ। এই জন্য বলবো তো জুলাইয়ের পুরো কৃতিত্ব হচ্ছে আমাদের শহীদের, আর আমরা হচ্ছে এই দায়িত্ব পালনকারী, আর কিছুই না। শেষ করি আজকে শেষ করতে হবে অনুষ্ঠান। দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে প্রিয় দর্শক- শুভেচ্ছা। ওকে, প্রিয় দর্শক যারা এতক্ষণ ছিলেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ইউসুফ টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি। শুভরাত্রি।